শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যামেরান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে স্বৈরাচার পতনের পর আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে কার্যক্রম শুরু হয়েছে সেখানে বলছে রাষ্ট্রের সংস্কার করার কথা বলা হচ্ছে এবং সেই সংস্কারের যে প্রধান কার্যক্রম শুরু করা সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করার কথা বলা হচ্ছিল এবং সেই প্রাতিষ্ঠানিক কার্যক্রম আমরা কীভাবে শুরু করতে পারি এই সংস্কারে সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকি রয়েছেন আমাদের সাথে, একই সাথে রয়েছেন মানবাধিকার কর্মী জনাব নূর খান লিটন রয়েছেন আমাদের সাথে। আমি দুজনকেই ধন্যবাদ জানাই। আসলে মূলত পুরো আলোচনাটাই আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে কথা বলবো, কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কারের সাথে সাথে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আয়নাঘর, গণমাধ্যমের স্বাধীনতা এবং গুম খুনের কথা নূর ভাই নিশ্চয়ই বলবেন। তবে আমি জোনায়েদ সাকিব আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে আজকে প্রফেসর ডক্টর ইউনূস তিনি বিদেশি দূতাবাসে যারা আছেন জাতিসংঘ সহ মিশনের রাষ্ট্রদূতের সাথে তিনি মত বিনিময় করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে স্বৈরাচারী হাসিনা সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছেন। তিনি যে কথাগুলো বলেছেন, তিনি বলছেন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমের সংস্কার এখন প্রয়োজন। একই সাথে তিনি বলেছেন যে এগুলি সংস্কার করার পর একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার কথা উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই রাষ্ট্র সংস্কার করতে গিয়ে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের কথা তিনি উল্লেখ করেছেন এবং সেই অবস্থার প্রেক্ষাপটে এই যে একটি স্বৈরাচার আন্দোলন আর মধ্য দিয়ে পতন হলো, সেই পতন এবং যারা অকাতরে প্রাণ দিল তাদের প্রতি সমবেদনা জানিয়ে আপনি কিভাবে এই প্রফেসর ডক্টর ইউনূসের এই বক্তব্যকে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমি সহ-আলোচক বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান লিটন ভাই সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সংস্কার, রাষ্ট্রের ব্যবস্থার সংস্কার কিংবা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা গণতান্ত্রিক বন্দোবস্ত, এটা তো আসলে এখন বাংলাদেশের ছাত্র জনতা সকলের দিক থেকে এই দাবিটা উঠেছে। বাংলাদেশে এই যে যারা ক্ষমতাচ্যুত হলো, যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা এমন একটা বন্দোবস্ত এখানে তৈরি করেছিল যেটা আমরা আগেই বলেছি যে এটা একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচারী বন্দোবস্ত এবং এটা এমন না যে তারাই এটা পুরোটা শুরু করেছে। এটার একটা স্বৈরাচারী ভিত্তি আগে থেকেই ছিল। ৭২ সালের সংবিধানের ক্ষমতা কাঠামোই একটা মানে স্বৈরাচারী বন্দোবস্ত। সেই স্বৈরাচারী বন্দোবস্তের উপর দাঁড়িয়ে তারা এটাকে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী নির্বাচনী কর্তৃত্ববাদ এই জায়গায় নিয়ে এসেছিলেন। ফলে এটার আর কোনোভাবে এটা ভায়াবল না। এটা রাষ্ট্রের যে কাজ পুরো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা, সেইটা করার সামর্থ্য হারিয়ে ফেলছে। বরং রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে তারা নানাভাবে ব্যবহার করেছে। সবগুলো প্রতিষ্ঠানকে এইভাবে ব্যবহার করতে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দলীয়করণ করেছে যে ফ্যাসিস্ট সরকারের পতনের সাথে সাথে পুরো জিনিসটাই মনে হচ্ছে যে একটা অকার্যকর হয়ে যাওয়ার অবস্থার মধ্যে চলে আসলো। এখন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষাটা তৈরি হলো, যে লড়াইটা আগেই শুরু হয়েছে যে এই রাষ্ট্রটা এভাবে চলবে না, তাহলে একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে, তার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংবিধানের সংস্কার লাগবে এবং এর মধ্য দিয়ে আমরা রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরে নিয়ে যেতে পারবো। এই কথাটা কিন্তু এসেছে রাজনৈতিক সংগ্রামের মধ্যেই। বলতে পারেন যে আমরা আমাদের দিক থেকে বহুদিন ধরে এই কথা বলছি, আমরা সুনির্দিষ্ট রূপরেখা আমাদের দিক থেকে তো প্রস্তাব করেছি, অন্যান্য রাজনৈতিক দলের দিক থেকে করা হয়েছে এবং বিশেষভাবে যখন এই ৭ই জানুয়ারির আগে নির্বাচনে ২১-২২ সাল থেকে একটা ঐক্যবদ্ধ আন্দোলন অর্থাৎ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি চলছিল, সেখানেও এইটা কিন্তু একটা লক্ষ্য হিসেবে সামনে এসছে যে আমরা কি চাই, একটা সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু সুষ্ঠু নির্বাচন, যে ফ্যাসিস্ট ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনটাকে খেয়ে ফেললো বলা চলে। ৩-৩টা ১৪-১৮-২৪ একটা তামাশা ভোট, বিনা ভোটের একটা নির্বাচনের মধ্যে দিয়ে স্রেফ নির্বাচন নাম দিয়ে, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, এটা দিয়ে তারা জায়েজ করছিল। সো এইরকম একটা জায়গা যে যারা তৈরি করেছে, এটার কন্টিনিউশন তো হতে পারে না। ফলে এই ব্যবস্থা না বদলালে ভোটের অধিকারটাও কিন্তু প্রতিষ্ঠা হবে না। এইটা উপলব্ধিটা রাজনৈতিক সংগ্রামে বিশেষভাবে ১৮ সালের পর থেকে যে নির্বাচনটা হলো, যেখানে একটা দলীয় সরকারের অধীনেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে গিয়েছিল এবং সেইটা কি পরিণতি দাঁড়ালো সবাই আমরা জানি, মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন। তার ফলে ওই ১৮ সালের পর থেকেই একটা
একটা ভোটাধিকারের লড়াই, একটা সুষ্ঠু নির্বাচনের লড়াই পুরো রাষ্ট্র ব্যবস্থা বদলের লড়াইয়ে পরিণত হয়ে গেল। মানে দুটো এতই অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়লো যে এটা ছাড়া এটা হবে না। সে কারণে আমাদের দিক থেকে আমাদের দলের দিক থেকে 14 দফা, গণতন্ত্র মঞ্চের দিক থেকে 14 দফা, অন্যান্য রাজনৈতিক দলের দিক থেকেও প্রস্তাব এসেছিল, এবং তারপরে বিএনপি সহ আমরা যে যুগপৎ আন্দোলনে জায়গা গেলাম সেখানেও কিন্তু একটা 31 দফা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। আওয়ামী লীগ পুরোপুরি এই যে একটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, এটাকে প্রত্যাখ্যান করে জবরদস্তি কায়দায় এইভাবে মানুষ খুন করে ক্ষমতায় থাকার বদ্ধপরিকর হলো। তার পরিণতি জনগণ তাদের দেখিয়ে দিয়েছে। তো যে জায়গাটা আমি শেষ করতে চাচ্ছি যে তার মানে হচ্ছে এই লড়াইটা এসছে, এবং এই লড়াইটা ছাত্ররা যারা এই লড়াইটা করেছে তারা এখন এই স্লোগানটাকে ধরেছেন, কারণ একই উপলব্ধি তাদের মধ্যে এসছে, এবং সেটার যেমন জমিনটা আগে প্রস্তুত ছিল সংগ্রামের মধ্যে দিয়ে তারা উপলব্ধি করছেন, তরুণরা উপলব্ধি করছেন যে রাষ্ট্রটা আগের মতো আর চলতে পারে না, যে রাষ্ট্র আমাকে খুন করে সেই রাষ্ট্র আসলে না বদল হলে এইটা তো আসলে মানে তার যে আকাঙ্ক্ষা এই যে নতুন একটা বাংলাদেশের যাত্রা এটাকে ধারণ করতে পারবে না। সেই জায়গা থেকে আমি বলি যে এইটার দুটো পর্ব আছে, সরাসরি দুটো জায়গা আছে। একটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন খুব জরুরি হয়ে পড়েছে, কারণ তো অকার্য। আজকে উনি সারা দেশের বিশ্বে যে আমাদের যে এমবাসিগুলো আছে, হাই কমিশনগুলো আছে, সেইগুলোর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। কিন্তু আপনি তো জানেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠানের উচ্চ থেকে একেবারে যতটা পর্যন্ত পারা যায় তারা নিজেদের দলের লোক বসিয়ে ওগুলোকে পকেটস্থ করার চেষ্টা করেছে, এবং সেইভাবে তারা অনেক দূর পর্যন্ত সফল হয়েছে। তো সে কারণে আমরা দেখেছি যে কিভাবে এক একটা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা, এমনকি সেনাবাহিনীর মতো যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যেটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যে সেই প্রতিষ্ঠানের প্রধান জেনারেল আজিজ তিনিও কি ধরনের একটা মানে অবৈধ সম্পদের দায়ে অভিযুক্ত হয়েছেন, কিংবা অন্যান্য তার বিরুদ্ধে অভিযোগগুলো আছে। তারপরে ধরুন পুলিশ প্রধান, তারপরে ধরুন এই যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেটা আমরা এনবিআর সহ দেখলাম, এখন সচিবদের বাড়িতে মনে হচ্ছে যে ব্যাংকের ভল্ট আছে। এইরকম যে জায়গাগুলো, তার মানে বিনিময়টা সেটা আমরা টাকা পয়সা লুট করব, যা ইচ্ছা তাই করব, কিন্তু তার বিনিময়ে তাদেরকে ক্ষমতা রাখবো, আর ক্ষমতায় যারা থাকবে তারা এই লাইসেন্সটা দিবে। এইরকম একটা বন্দোবস্তে বদলটা আমাদের খুব দরকারি। সেই ক্ষেত্রে আশু যে কাজগুলো আছে সেটা পররাষ্ট্র বিভাগ থেকে শুরু করে দেশের অভ্যন্তরে যতগুলো রাষ্ট্র প্রতিষ্ঠান কাজ করছে সেগুলোর একটা আশু পুনর্গঠন এবং কতগুলো আইনি সংস্কার যেটা নির্বাহী আদেশে করা সম্ভব, সেই জায়গাগুলোতে এই সরকারকে যেতে হবে একটা সুষ্ঠু নির্বাচন, একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য। দ্বিতীয় কাজটি, মানে এর মধ্যে নির্বাচন কমিশন আছে, অন্যান্য বিষয় আছে, এবং নির্বাচন কমিশনের অনেকগুলো আইনগত পরিবর্তনের প্রয়োজন আছে, নির্বাচন ব্যবস্থা কিভাবে চলবে তার প্রয়োজন আছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় যে এটাকে প্রাতিষ্ঠানিকভাবে আনতে গেলে আমাদের সংবিধান সংস্কারের প্রয়োজন হবে। এখন সংবিধান সংস্কার সভা, আগামী নির্বাচনটা দুটো পারপাসে হতে হবে। একটা হচ্ছে যে সংবিধান সংস্কার করবে, অন্যদিকে সে রাষ্ট্র পরিচালনা কিংবা মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। তাহলে সংবিধান যে সংস্কার তার অন্যতম প্রধান এজেন্ডা, সে কারণে এই নির্বাচনটার নাম আমাদের দিক থেকে আমরা প্রস্তাব করেছি যে সংবিধান সংস্কার সভার নির্বাচন হওয়া দরকার। এই সাংবিধানিক পরিবর্তনগুলোর জন্য তো জনপ্রতিনিধিত্বের প্রয়োজন পড়বে, ফলে দুটো ধাপে এইটা অগ্রসর হবে। সম্ভবত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এই যে আশু যে সংস্কারের কাজগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন, অনেকগুলো আইন যেগুলো নির্বাহী আদেশে পরিবর্তন সম্ভব সেইগুলোর কথা বলেছেন, নির্বাচন কমিশন সংস্কার করা, নির্বাচনী আইন সংস্কার করা, এই প্রশ্নগুলোকে হয়তো ইঙ্গিত দিয়েছেন। সেই প্রশ্নটা আমরা আপনি অনেকগুলি প্রসঙ্গ এখানে তুলেছেন। আমি একটা প্রসঙ্গ খালি আপনার কাছে তুলে রেখেছি, আমি জনাব নূর খান লিটন ভাইয়ের জন্য। সেটি হচ্ছে বলেছেন যে রাষ্ট্র খুন করে। আমি নিশ্চয়ই আপনি এখানে বলবার চেষ্টা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা, আয়না করার কথা, গুম খুনের কথা। যেহেতু আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, আমার মনে আছে যে আপনি নিজেও কিন্তু এই ধরনের একটা ঘটনার শিকার হয়েছিলেন। তো জনাব জুনায়েদ সাকি যেটা বলেন যে রাষ্ট্র খুন করে, সেই বিষয়ে তিনি উল্লেখ করলেন। আপনি এই যে এতগুলি তাজা প্রাণ ঝরে গেল আমাদের এই যে স্বৈরাচার আন্দোলনের পতন ঘটাতে গিয়ে, যে তরুণটার প্রাণ দিল, এবং এই গুম খুনের রাজনীতি যেটি ছিল, সেটাকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, আমরা যদি 2013 সাল থেকে খেয়াল করি তাহলে আমরা দেখব যে সারা দেশে ক্রসফায়ারের নামে মানুষ খুন যেটা আগের থেকেই চলছিল, সেটা গতি অনেক বেড়ে যায়। তারপর আমরা যেটা দেখেছি যে জিনিসটা আমাদের আসলে ধারণার বাইরে ছিল, যে মানুষকে উঠিয়ে নেবে, তারপর আর সেই মানুষটির কোনো খোঁজ পাওয়া যাবে না,
অথবা তার ডেড বডি খালে বিলে রাস্তাঘাটে পাওয়া যাবে। এটি কখনো কিন্তু আমাদের একটা ধারণার ভিতরে আসেনি। এবং যারা এই ঘটনাগুলির সাথে যুক্ত হয়েছেন, বিভিন্ন প্রত্যক্ষদর্শী বলেন, পরিবারের তরফ থেকে যে অভিযোগটা যাদের দিকে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেটা পুলিশ, র্যাব, ডিবি, ডিজিএফআই সবার নাম আসছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, বিভিন্ন ঘটনায়। এবং এটি কেন তখন করেছে এটি নিয়ে অনেক আলোচনা হতে পারে, তবে মোটা দাগে যেটা বলতে হয় যে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করা, দেশের ভিতর একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করা, যাতে কোনো মানুষ শাসকদের বিরুদ্ধে, শাসকের অন্যায় শাসনের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে, সংগঠিত না হতে পারে, বিরোধী দল এবং মত কোনোভাবেই উচ্চকিত না হতে পারে, প্রশ্ন না তুলতে পারে। এবং নির্বাচন হবে তাদের ইশারায়, তাদের ইঙ্গিতে, তাদের পরিকল্পনায়। সুষ্ঠু নির্বাচনের কোনো জায়গা যেখানে থাকবে না। আপনি যদি খেয়াল করে থাকেন যে যতগুলি নির্বাচন, 3টি নির্বাচন আমরা দেখলাম, এর আগে পরে যদি খেয়াল করেন তাহলে দেখবেন ক্রসফায়ার সংখ্যা বেড়েছিল, গুমের সংখ্যা বেড়েছিল। এবং গুমের ক্ষেত্রে এবং ক্রসফায়ারের ক্ষেত্রে দেখবেন বিরোধী দল এবং মত ক্রমান্বয়ে পার্সেন্টেজ বাড়তে লাগলো। এবং যখন ক্রসফায়ার বেড়ে যায় তখন গুম কমে যায়, আবার যখন গুম বাড়ে তখন ক্রসফায়ার কমে যায়। এরকম একটা লিঙ্ক আমরা আবিষ্কার করলাম যে এই সময়গুলিতে। এখন প্রশ্ন হচ্ছে এই অপরাধগুলি কেন করতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নারায়ণগঞ্জের ঘটনাটা ঘটলো 7 খুনের, আসলে তো এখানে হয়তো তাদের টার্গেট ছিল 2 জন, সেখানে 7 জনকে করতে হলো, প্রত্যক্ষদর্শী যাতে না থাকে, কেউ হয়তো গাড়ি থামিয়ে প্রতিবাদ করতে চাচ্ছিলেন, সব সহ নিয়ে কি নৃশংসভাবে খুন করেছিল এটা আমরা সবাই পত্রপত্রিকায় দেখেছি, তাদের জবানবন্দিতে এসছে। ইঞ্জেকশন পুশ করে নিস্তেজ করা, তারপর গলা টিপে মেরে ফেলা, শ্বাসরুদ্ধকর অবস্থায় ফেলানো, এই সব আমরা কিন্তু দেখেছি তাদের জবানবন্দিতে। এবং সেইখানে লেফটেন্যান্ট কর্নেল তারেক একটা স্টেটমেন্ট দিয়েছিল, তারেক সাইদ। তার জবানবন্দিতে কিন্তু সে একটা জিনিস বলেছিল, যেটা অনেকটা পরবর্তীতে ইনভেস্টিগেশনে যে জায়গাটিতে ছেদ ঘটে যায়। সে কিন্তু 164-এ বলেছিল যে আমি ঢাকায় একটা মিটিংয়ে যাই আইন শৃঙ্খলাজনিত, এবং সেখানে আমার ঊর্ধ্বতন নামও বলেছিল। এক কর্মকর্তা আমাকে স্লিপ ধরিয়ে দেন, তালিকা ধরিয়ে দেন, সেখানে 2-3টা নাম ছিল। এবং তাদের এই তালিকা ধরে দেওয়া মানেই হচ্ছে ওদেরকে মানে হত্যা করো। ঠিক তাদের নির্দেশিত মতে আমি এই ঘটনাটা ঘটিয়েছি। এবং কিভাবে ঘটিয়েছে সব বর্ণনা কিন্তু ওই মামলার নথিপত্র এখনো আছে, এবং যদি কেউ দেখে 164-এ তারেক সাহেব বলেছিল, তারেক সাইদ এটা বলেছিল। এবং তার প্রেক্ষিতে আপনার খেয়াল থাকার কথা যে তার ঊর্ধ্বতন ব্যক্তিকেও কিন্তু সচিবালয়ে ডেকে নিয়ে একটা কমিশন হয়েছিল, তারা কিন্তু তার সাক্ষাৎকার নিয়েছিল। তারপরে যে কি হলো এই জিনিসটা কিন্তু আমরা কেউ আর জানি না। আমরা তারেক সাইদ পর্যন্ত দেখলাম তাদেরকে দোষী সাব্যস্ত করা হলো, চার্জশিট দেওয়া হলো, তার উপরের বিষয়গুলোকে কিন্তু আর ওইভাবে আমরা আনতে দেখলাম না। এখন প্রশ্ন হচ্ছে র্যাবের একটা ইউনিট, তার সর্বোচ্চ ব্যক্তি কমান্ডিং অফিসার থেকে শুরু করে একজন সৈনিক, সব স্তরের লোকরা একটা ঘটনার সাথে যুক্ত হলো, এটা আমরা দেখলাম ওই মামলায়। এবং ওই সময় এদের বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছিল কুমিল্লাতে, পারভেজ এবং আরেকজন সাবেক পার্লামেন্ট সদস্য জাতীয় পার্টির সাবেক, তাদেরকে গুম করা হয়েছিল, ওখানেও একটা মামলায় তাদের নাম কিন্তু ছিল। তারপর আপনার নোয়াখালীতে লক্ষ্মীপুরে সম্ভবত যে ঘটনাটা ঘটেছিল ডাক্তার ফয়েজ আহমেদের ব্যাপারে, সেখানেও কিন্তু এই ইউনিটটারই সংশ্লিষ্টতা দেখা গেছে। আবার যদি আপনি ওই সময়গুলি খেয়াল করেন তাহলে র্যাব 1 তৎকালীন সময়ে এই যে ঢাকার শাহিনবাগ, এইখান থেকে 5 জন অথবা 7 জন যুবদলের ছেলেকে ছাত্রদল এবং যুবদলের ছেলেকে উঠিয়ে নেয় এই পাড়ার থেকে, আবার কাউকে কাউকে বসুন্ধরা থেকে, এই পাড়ার ছেলে বসুন্ধরা থেকে উঠায় নেয়। এবং তখন র্যাব 1 যে উঠিয়েছে, একজন শিক্ষক ছিলেন, মানে একজনের বাবা শিক্ষক ছিলেন, সেই শিক্ষকের কাছ থেকেই বুঝে নিয়েছে তার সন্তানকে র্যাব, এবং তিনি এই কথা বলেছেন প্রকাশ্যে। কিন্তু পরবর্তীতে র্যাব সম্পূর্ণ অস্বীকার করেছে। এবং তখনই যে জিনিসটা শোনা গেছিল যে র্যাব 1 উঠিয়ে নেওয়ার পর র্যাবের অন্য 2 জন কর্মকর্তা তাদেরকে পরামর্শ দিয়েছিল যে হত্যা করো বা সরিয়ে ফেলো,
কিন্তু তারা ওইটা মানেনি। পরবর্তীতে অন্য ঊর্ধ্বতনরা যে তাদেরকে নিয়ে আসে, তারপর যে তাদের কি হয়েছে ভাগ্যে এখন পর্যন্ত নিশ্চিত না, এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান নেই। তো এই জায়গাগুলিতে আমি এই জন্য এত বিস্তারিত বলতে চাচ্ছি যে রাষ্ট্রের ঊর্ধ্বতনর ইঙ্গিত ছাড়া, কারণ আপনি দেখেন বিশেষ করে যখন ডিজিএফআই বা র্যাব ইন্টেলিজেন্স বা ডিজিএফআই বা এই ধরনের সংস্থাগুলি কোনো ঘটনার সাথে যুক্ত থাকে, সেখানে আপনারা জানেন নিরাপত্তার একটা কমিটি আছে এবং যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সংযুক্ত, এবং সেখানে সামরিক সচিবও কিন্তু, প্রধানমন্ত্রীর সামরিক সচিবও কিন্তু ওইটার সাথে মানে ওই কমিটির সাথে আছে, এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কিন্তু এইখানে নির্দেশনাগুলি কার্যকর হয় বা গ্রহণ করা হয়। তা না হলে আপনি দেখেন দিনের পর দিন ক্রসফায়ারের নামে মানুষ হত্যা, গুম করা এবং উপহাস করা। গুম তো হচ্ছে, তারপর প্রশ্ন তুললে বলা হয় ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে, এরকম একটি কথা বলে, অথবা বলে ঋণের দায়ে পালিয়ে বেড়াচ্ছে, অথবা বলবে পরকীয়া করে সরে গেছে। এরকম নানান কিচ্ছা কাহিনী সরকারের নীতি নির্ধারক যারা, একেবারে মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, তারা কিন্তু এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য সহকারে জবাবগুলি দিতেন। ফলে যে জিনিসটা দাঁড়িয়েছে যে খুবই স্পষ্ট, এবং ওই ঘটনা নিয়ে যদি কেউ স্থানীয় থানায় মামলা করতে যেতেন বা জিডি করতে যেতেন, যদি সেখানে সন্দেহের কথাও বলা হতো যে আমি সন্দেহ করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটার সাথে যুক্ত থাকতে পারে বা তাদের কোনো সদস্য এটার সাথে যুক্ত থাকতে পারে, কোনো জিডি বা মামলা তখন থানা গ্রহণ করতো না। আমরা একটা মামলার ব্যাপারে জানি, আইন সালিশে আমাদের একজন সহকর্মীর হাজব্যান্ড শামীম, তাকে পল্টন থেকে এরকম দিনের বেলা উঠিয়ে নিয়ে যায় মাইক্রোবাসে, এবং স্থানীয় ব্যক্তিরা বলেছে যে দেহের গঠন টঠন চুল টুল সব কিছু মিলে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই সদস্যদের মনে হয়েছে। টিভিতে তখন অনেকেই স্থানীয় যারা দেখেছে তারা বলেছে। এই কথাটি লেখার কারণে ওই দিন ওইটি মামলাও গ্রহণ করেনি, জিডিও গ্রহণ করেনি, যে ওই কথাটি কেটে দিতে হবে। এই যে একটা অবস্থা, এটি তো এমনি এমনি হতে পারে না। এটি একেবারে রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা নীতি নির্ধারক, তাদের নির্দেশনার বাইরে। এবং আগেও বলছি, আমি 2 বছর 3 বছর আগেও বলছি যে একদম প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে এই কাজটি হতে পারে না। দিনের পর দিন একটা দুটা বিচ্ছিন্ন ঘটনা অগোচরে হতে পারে। আমার মনে আছে আপনি নিজেও কিন্তু লালমাটি আপনার, সেইটি কি একটু আপনি বলবেন কিনা, যেহেতু আপনি ঘটনার একজন সাক্ষী হিসেবে কিন্তু এখনো আছেন, সেই বিষয়টা বলবেন কিনা? বলি, সেটা ছিল নারায়ণগঞ্জের 7 খুনের পর। আমি কিন্তু প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করছিলাম, পারিপার্শ্বিকতা ইত্যাদি নিয়ে, এবং তখন টেলিভিশনে এই ব্যাপারে কথা বলেছি, পত্রপত্রিকায় মন্তব্য করেছি, এবং একটা পত্রিকা সম্ভবত নিউজে আমি নাম সহ বলেছি যে আমার সন্দেহের জায়গাগুলি এরকম। এবং তখন আমি সম্ভবত একজন র্যাব ইন্টেলিজেন্সের একজন সিনিয়র অফিসারের নাম বলেছিলাম যে তার সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা এই কারণে বেশি যে কর্নেল তারেক সাইদ যে লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ যে কথাটা বলছে সেইটা রেস্ট ধরে, এবং ঊর্ধ্বতনদের কোনো সম্মতি ছাড়া একটা ইউনিট এই কাজটা করতে পারে না, আর 5-7 জন মানুষ একসাথে। তো এই সব কিছু বলার পর আমার সাথে একজন ভদ্রলোক দেখা করেন, এটা মসজিদের ভিতর, এবং তিনি একটু হাসিয়ে মানে খুব সুন্দরভাবে মসজিদের ভিতর প্রচন্ড থ্রেট করে যায় যে আপনি এই সব কথা বলছেন, আপনি কি এটার পরিণতি জানেন? যাই হোক, তার কয়েকদিনের মধ্যেই আমি দেখলাম যে আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে, গাড়ির গ্যারেজে এসে কোন গাড়িতে উঠি বা কোন সময় আমি অফিসে যাই সিকিউরিটি গার্ডরে জিজ্ঞেস করা, এটা 2-3 দিন তারা করছে। তো আমার মনে খটকা লাগার কারণে আমি একটা জিডিও করি ওই সময়। তার কয়েকদিনের ভিতরে আমি যখন অফিস থেকে বাসায় 5টার পর যাচ্ছিলাম, তো আমি একটু তখন খুব সচেতনভাবে চলার চেষ্টা করতাম। তখন দেখলাম যে একটা মাইক্রোবাস আমাদের অফিসের খুব নিকটবর্তী এলাকায়, এবং মাইক্রোবাসের ভিতর ফুল প্যাক, মানে যদ্দূর দেখা গেছে যে মানুষজন বোঝাই, এবং একটা মানুষ আমাদের গেট সোজা হেঁটে গেল, আবার পিছনে বেরিয়ে এসে মাইক্রোবাসের সামনে যেয়ে দাঁড়ালো। তারপর আমি যখন রিক্সায় উঠলাম তখন মাইক্রোবাসটা স্টার্ট দিল, মাইক্রোবাসটা যখন আমার রিক্সাকে ক্রস করে সামনে চাপাই দিচ্ছিল, তখন আমার মনে খটকা লাগার কারণে আমি জাম্প দিলাম। পরে যে জিনিসটা দেখলাম যে ওরা গাড়ি স্লো করে নামার চেষ্টা করলো, ওরা প্রথম মনে করেছিল আমি সিগারেটের দোকানে যাচ্ছি, আচ্ছা, সম্ভবত এরকম কিছু একটা ধারণা করছিল। আমি সোজা অফিসের ভিতর ঢুকে পড়ি, এবং ওই সময় আমাদের সহকর্মীরা অনেকেই অফিসে ছিলেন নিচে রিক্সার জন্য বা বিভিন্ন কারণে, তো সাথে সাথে গেট বন্ধ করে দেওয়া হয়। পরে ওই মাইক্রোবাসটা থেমে আবার চলে যায় খুব জোরে, যখন পিছন থেকে একটু করা হয়েছে তখন খুব জোরে মাইক্রোবাসটা চলে যায়।
পরবর্তীতে এইটা একটা ইনভেস্টিগেশন হয় আমার জানা মতে, কারণ আমাকে বিভিন্ন পুলিশ কর্মকর্তা মানে ডিবির কর্মকর্তারা এসে কথাবার্তা বলেন এবং সম্ভবত এসি লাকি এটার দায়িত্বে ছিলেন। তো যাই হোক, পরে ডিবির তরফ থেকে আমাকে আকার ইঙ্গিতে যেটা বলেছিল সেটা হচ্ছে এটা কালো কাকের কাজ, এইটুক পর্যন্ত বলেছে। কালো কাক, হ্যাঁ, এর বেশি কিন্তু কালো কাক বলতে কি বোঝায়? মানে তখন তো মানে এখনো র্যাবের পোশাকটা তো কালো, আচ্ছা। তো ওরা ইঙ্গিতপূর্ণ কথার ভিতর দিয়ে সরাসরি র্যাব না বলে কালো কাক বলেছিল, আমার এটা ধারণা। যাই হোক, এটা তো গেলে একটা। আর এইটার পাশাপাশি ওই সময় অনেককে উঠিয়ে নেওয়া হয়েছে গোপন বন্দিশালায়, যেমন জি, আমরা আয়নাঘরের কথা বলবো, সেই জায়গাটা আসবো। আমাদের সাথে রয়েছেন জনাব জুনায়েদ সাকি এবং নূর খান লিটন, দুজনকে নিয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসবো ছোটটা বিরতির পর। ইস্পানি মির্জাপুর শুভারতিতে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছিলাম, আমরা নানা বিষয় নিয়ে গুণ খুঁ আয়নাঘরের প্রসঙ্গে এসেছে, জনাব নূর খান সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। আমি জুনায়েদ সাকিম, আমরা সবসময় দেখেছি যে তিনি সবসময় রাজপথে সোচ্চার থাকেন এবং তিনি নির্লিপ্তভাবে নিজের যে কথাগুলো মানুষের জন্য তিনি তার কথাগুলো কিন্তু বলে যান। সেই না বলার কথার কিন্তু অনেক কথাই কিন্তু আমরা যখন দেখেছি সেই স্বৈরাচারের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু তিনি বলেছেন। আজকে আমি আবারও জনাব জুনায়েদ সাকি আপনার কাছে আসি। আমরা প্রফেসর ডক্টর ইউনূস আজকে যখন বিদেশি মিশনের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেন তখন তিনি একটা কথা উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর শেখ হাসিনার দলের ছাত্র সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে ভয়াবহ বেসামরিক গণহত্যা করার পর তিনি বলতে শেখ হাসিনাকে বলিয়েছেন দেশ ছাড়ে। এই যে বেসামরিক মানুষকে গণহত্যার কথা তিনি উল্লেখ করেছেন, প্রফেসর ডক্টর ইউনূস এই বিগত 15-16 বছরের কথা উল্লেখ করেছেন। তো সেই অবস্থার প্রেক্ষাপটে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু বিদেশি মিশনের সাথে সে কথাগুলো উল্লেখ করছেন, আপনি বহুবার কিন্তু আপনার সে রাজপথে সে প্রেস ক্লাব বলি সারা দেশের বিভিন্ন পথে প্রান্তরে বলে আপনি কথাগুলো বলছিলেন। আজকে প্রফেসর ডক্টর ইউনূস তার মুখ দিয়ে যখন এই কথাটা উচ্চারণ করলেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার কথাগুলোর সাথে এই কথাগুলোর মিল অমিল কীভাবে খুঁজে পাবেন? না, দেখুন, এটা তো প্রফেসর ডক্টর ইউনূস এখন যে সরকার পরিচালনা করছেন সেটা তো ছাত্র জনতার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটা সরকার। ফলে এই অভ্যুত্থানের যে মানে যাকে বলে কণ্ঠ, যে আওয়াজ, সেটা তো তারা ধারণ করবেন, এটা তো খুবই প্রত্যাশিত। এই বিশেষভাবে ধরুন আপনি মানে এই আন্দোলনের জুলাই আগস্টের আমি বলবো যে 14-15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, যদিও 5ই আগস্টের পরেও অনেকে মৃত্যুবরণ করেছেন। আমাদের সংগঠনেরই ছাত্রনেতা শাকিল, জুলফিকার শাকিল, 4 তারিখে সে মিরপুরে প্রতিরোধে সেখানে শর্টগান দিয়ে তাকে গুলি করা হয়েছে। সে 3 দিন মৃত্যুর সাথে মাথায় গুলি করা হয়েছে, 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে 7 তারিখে মৃত্যুবরণ করেছে। তো এইটা এর পরেও আরও কয়েকজনকে আমি দেখেছি মৃত্যুর খবর আসছে যারা আহত ছিলেন। তো এই যে মানে 15 তারিখ থেকে 5ই আগস্ট এই 20 দিনে প্রায় 1000-এর উপরে মানুষের মৃত্যুর খবর কিংবা অভিযোগ আছে। ইতিমধ্যেই এই সংখ্যা কাছাকাছি আইডেন্টিফাইডও হয়ে যাচ্ছে। 21,000-এর উপরে আহত, এবং এখনও অগন্তি খবর ঠিকমতো মানে হয়নি। তো এইটা যে মানে একটা সরকার জোর করে ক্ষমতায় আছে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রের সমস্ত মানে ফোর্সকে এক নিরস্ত্র জনগণের উপরে, তারপরে তারা ছাত্র শিক্ষার্থী আমাদের সন্তান সবাই মানে মানে 20, 22, 25 বছর বয়স, তারপরে তো স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে গেছে, আমরা আরও নিচে নেমেছে। আমি এই 2 দিন আগে মোহাম্মদপুরে গেলাম, রাকিব একটি ছেলে 12 বছরের ক্লাস 8-এ পড়া 7-এ পড়া একটা ছেলে গুলি করে ফেলেছে। আমি সৈকতের বাসায় গেলাম, সৈকত সব মিলে এখন 19 পার হয়ে 20-এ এই সেপ্টেম্বরে তার 20 হওয়ার কথা। সে ইন্টারমিডিয়েট পাস করেছে, ইউনিভার্সিটিতে ভর্তি অলমোস্ট হয়ে যাওয়ার প্রক্রিয়ায় ছিল। তো এদেরকে হত্যা করেছে এবং টার্গেট করে হত্যা করেছে, একদম বসে মাথায় গুলি। আপনি এই যে হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডটা কেন করেছে, তারা দেখেছে যে 15 বছরে যে অস্ত্রটা কাজ করেছিল ভয়, একটু আগে লিটন ভাই যেটা বললেন যে তারা একটা ভয়ের রাজত্ব তৈরি করতে চেয়েছিল। রাতের বেলা আপনাকে গভীর রাতে আপনার বাড়িতে যে হানা দিয়ে তুলে নিয়ে আসবে, চোখ বন্ধ করে আপনাকে আয়না ঘরে নিয়ে যাবে কিংবা কোনো একটা নির্যাতন সেলে নিয়ে যাবে, রাস্তা দিয়ে অনেকক্ষণ ঘোরাবে, আপনি ভাববেন যে আপনাকে হয়তো এখন ক্রসফায়ার করে নেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এইরকম একটা আতঙ্ক সৃষ্টি করে এই খবরটা যখন ছড়িয়ে পড়ে তখন বাকিরা সব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এটা হচ্ছে ভয় তৈরির কৌশল।
এবং এইটা করার জন্যই তারা ওই আয়নাঘর বানিয়েছে, এইটা করার জন্য এরকম নির্যাতন সেল বানিয়েছে, ক্রস ফায়ার করেছে এবং এইসব বাহিনীগুলোকে ক্রস ফায়ারের জন্য ব্যবহার করেছে। সেটা মানে র্যাব তৈরি করে সেখানে সেনাবাহিনীর লোকেরাও আছেন, পুলিশের লোকেরা আছেন, পুলিশকে দিয়ে এগুলো করানো হয়েছে, ডিবিকে দিয়ে এগুলো করানো হয়েছে এবং এই সব কাজগুলো তারা করিয়ে প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের মানে খুনে বাহিনী তৈরি করেছেন। কিন্তু আবার এক ধরনের জায়েজও করাচ্ছেন যে না এগুলো আসলে খুব খারাপ লোক এবং এই খারাপ লোকদেরকে মেরে তারা দেশের কল্যাণ করছেন, তারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করছেন, তারা নানান ধরনের কি বলে মাদক চোরাচালান বন্ধ করে দিচ্ছেন। কিভাবে আমরা কক্সবাজারে আব্বু তুমি কাঁদতেছো যে, এমনকি তাদের নিজেদের দলই করতো, আওয়ামী লীগ করতো, তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে। এইটা সবই হচ্ছে ভয় সৃষ্টির জন্য, অবৈধ রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা যাতে যায়। এটা যখন ভেঙে গেল, আমরা বহুবার আমি নিজে এই কথা বলেছি যে ভয় ভাঙানো ছাড়া আমরা এই ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে পারবো না। কিন্তু সেই ভয় ভাঙানোর কাজটা, জমিনটা হয়তো আমরা একভাবে তৈরি করেছি বলতে বলতে, কিন্তু সেই কাজটা কিন্তু ছাত্ররাই প্রথম করলো এবং আবু সাঈদ এই আন্দোলনের তার যে একটা মহানায়কের ভূমিকা, সেটা হচ্ছে তিনি সমস্ত কোটি কোটি শিক্ষার্থীর মধ্যে ভয় ভেঙে দিয়েছেন নিজের বুকে বুক টান করে গুলিটা নিয়ে। এখন ওই যে রাতের বেলা ধরে নিয়ে যে ভয় সৃষ্টি, আর আপনি যখন শত শত হাজার হাজার ছাত্রের মধ্যে কাউকে গুলি করেন তখন ওই ভয়টা কেটে যায়, তখন তার গুলির মোকাবেলা করতে পারে। এবং সেই কারণে আপনি দেখবেন এক পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্র তৎকালীন সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে একটা গুলি করি, ওই একটাই পরে বাকিরা কিন্তু এগিয়ে আসে। এই যে মানে রক্তে আগুন লাগার যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এইটা ছাড়া এই জগদ্দল পাথর যে পুরো রাষ্ট্রশক্তি নিয়ে যে জনগণের উপর চেপে বসছিল, তাকে আসলে মোকাবেলা করা খুব কঠিন ছিল। তো ওই আবেগীয় বন্ধন, ওই উত্থান যে যতই তুমি দমন করো, যতই আমাকে লাশ গুলি করে মাথায় ফেলে দাও, আমাদের দমন করা যাবে না। টার্গেট করে করে মাথায় গুলি করে পরও কিন্তু এইটা নামাতে পারে। ওইটাই যেটা বললো জায়গাটা আমরা করতে মানে একজন পুলিশের এত আত্মত্যাগের পরে যদি আবারও সেই আয়নাঘরই থাকে, যদি আবারও সেই ক্রস ফায়ারই থাকে, আবারও যদি ওই বিনা বিচারের হত্যাকাণ্ডই থাকে, রাতের আধারে ধরে নিয়ে যাওয়া হয়, এইটা এই বাংলাদেশ আমরা চাই না। আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, আইন কানুন থাকবে, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী তাকে তার সমস্ত অধিকারগুলো দিয়েই তাকে আইনের আওতায় আনতে হবে। আপনি আমাকে ভয় দেখানোর জন্য করবেন এবং এই ধরনের অবৈধ শাসন যদি থাকে তাহলে তো সে ভয় দেখিয়ে শাসন করতে চাইবে। একটা গণতান্ত্রিক সরকার, জবাবদিহিতা যার আছে, সেই ভয়ের রাজত্ব তৈরি করা আসলে এটা বিপরীত জায়গা তৈরি হবে, জনগণ তখন সেটাকে প্রতিরোধ করে। তো বাংলাদেশে এই আকাঙ্ক্ষাটা এবার তৈরি হয়েছে, বাংলাদেশের কোনো বাহিনীকে দিয়ে যাতে আয়নাঘর তৈরি করে, নির্যাতন সেল তৈরি করে রাতের আধারে কাউকে তুলে নিয়ে আসা হয় না। একজন মানবাধিকার কর্মী মানবাধিকার লঙ্ঘন হলে সেটা প্রশ্ন তুলবেন, তারপরে উনি কেন প্রশ্ন তুললেন, তার পেছনে কালো গাড়ি, সাদা গাড়ি, ভেতরে গুন্ডা বাহিনী, পেছনে পেছনে ভয় দেখানোর জন্য এই যে মানে ফলো করা, এই কাজগুলো বাংলাদেশে হয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাধীনভাবে আমি রাজনীতি করতে পারবো না, এইরকম একটা বাংলাদেশ নাকি আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ ছিল, এগুলো তারা জায়েজ করেছে। এবং আমি তো এটা বলতে শুনেছি সরকারের পক্ষ থেকে যে তারা নাকি 5% ক্ষমতা ওখানে ব্যবহার করেনি, অর্থাৎ তারা নিজের দেশের জনগণকে বিরুদ্ধে ওইটাকে লেবেল করে দিয়েছে যে এইটা হচ্ছে রাজাকার, এটা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এটা হচ্ছে ওই জামাত শিবির বললেই সব যেন জামাত শিবির একটা লেবেল লাগিয়ে দেওয়া, একটা বড় লেবেল লাগিয়ে দিয়ে পুরো কোটি কোটি মানুষকে তারা একই লেবেল লাগিয়ে দিয়ে তারা হত্যা করতে উদ্যত হচ্ছে। এইরকম নারকীয়তার আজকে বিচারটা দরকার, ন্যায় বিচারটা দরকার। কারণ ন্যায় বিচার না হলে বাংলাদেশে কিন্তু আমরা এই নতুন যাত্রাটা করতে পারবো না। এখন ওরা মানুষকে বিনা বিচারে হত্যা করে ফেলে, আমরা কিন্তু ন্যায় বিচারের মধ্যে দিয়ে যেতে চাই। এই পার্থক্য রেখাটা আমি রাখতে হবে, কেননা এই পার্থক্য রেখা যদি তৈরি না হয় তাহলে পথটা সৃষ্টি হবে না যে কাউকে বিনা বিচারে হত্যা করা যায় না। ফলে যারা খুনি, এতগুলো মানুষকে খুন করেছে, তাদেরও আমি মনে করি বিচারের মধ্য দিয়ে তাদের কিন্তু শাস্তি নিশ্চিত করতে হবে। জি, আমরা শেষ পর্যায়ে আবার আপনার কাছে আসবো। আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছিলাম, কিন্তু আপনি আয়নাঘর নিয়ে একটি কথা বলবার চেষ্টা করছিলেন। আয়নাঘর এবং পিছনেরও কিছু কথা আমার মনে হয় একটু মানে সময় দরকার। সেটা হচ্ছে, দেখেন এই জুলাই মাসের শেষের দিকে এবং আগস্টের প্রথম সপ্তাহে যা দেখলাম আমরা,
একেবারে কয়েকটা জিনিস খুব মোটা থাকে আমাদের। আমি কি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তাহলে পুরোটাই আপনি বলতে পারেন। প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতি নিতে হচ্ছে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আমরা কথা বলছিলাম এবং জনাব নূর খান লিটন আমাদের সাথে কথা বলছিলেন, সাথে রয়েছেন জনাব জুনায়েদ সাকি। দুজনকে নিয়ে আমরা আবার ফিরে আসবো ছোট একটা বিরতির পর। ইসমাইল মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম জনাব জুনায়েদ সাকি এবং নূর খান লিটনের সাথে, এবং বিরতির পূর্বে জনাব নূর খান লিটন তার অনেক না বলা কথা বলবার চেষ্টা করছেন। আমরা তার কাছ থেকে কথা শুনে আমরা জুনায়েদ সাকির কাছে আসবো। যেহেতু একটা বড় প্রসঙ্গ এখন এখানে এসছে যে সংখ্যালঘু বা অন্য অন্য সম্প্রদায় রয়েছে তাদের প্রতি যে একটা হিংসাত্মক পরিস্থিতির কথা বলা হচ্ছে, আমরা পার্শ্ববর্তী দেশগুলি গণমাধ্যমকেও দেখতে পেয়েছি এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের মধ্যে মানুষ কিন্তু নানাভাবে আলোচনা করছে। সেটি নিয়ে কথা বলো জুনায়েদ সাকির সাথে। তবে তার আগে আমরা আসি জনাব নূর খান লিটন আপনার কাছে। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে গত জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের 5-6 তারিখ পর্যন্ত বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলি সংগঠিত হলো, অর্থাৎ যখন ছাত্র শ্রমিক জনতা এক কাতারে এসে এক দফা দাবিতে আন্দোলন শুরু করে দিল, সেটা হচ্ছে পদত্যাগ। যদিও তিনি পদত্যাগ করেছেন এবং পালিয়ে গেছেন। ওই সময়কালে আমরা যেটা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে পাখির মতো মানুষকে হত্যা করতে লাগলো। প্রতিদিন পত্রিকা খুললে আমরা দেখতাম 80 থেকে 100-110 জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন প্রতিদিন। এরপর আমরা যে জিনিসটা দেখলাম যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তৎকালীন সরকারি দল, ছাত্রলীগ, যুবলীগ এবং আরও কিছু সংগঠন এটার সাথে যুক্ত থাকতে পারে। কারণ ওই সময়কালে আমরা দেখলাম যে বিভিন্ন বিশেষ করে 14 দলের যে সমস্ত ছাত্র সংগঠনগুলি ছিল তারা নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল, 90 দশকের অমুক দশকের ছাত্র নেতা ইত্যাদি বলে, এবং তারাও কিন্তু উস্কানি দিয়েছে ওই সময়ের ঘটনাগুলিতে। বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখলাম, দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ যারা কিনা একটা পদের জন্য, একটা মন্ত্রিত্বের জন্য, একটা পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য একেবারে নির্লজ্জের মতো সমস্ত কিছু বিসর্জন দিয়ে স্বৈরাচারকে সাহায্য করেছেন, শক্তিশালী হতে সহায়তা করেছেন, তাদের সাথে থেকেছেন। এমনকি যখন গণহত্যা করা শুরু হলো তখনও তারা তাদেরকেই সমর্থন করেছেন। কারফিউ দিয়ে মানুষকে আরও কিভাবে হত্যা করা যায় সেই পরামর্শ যারা দিয়েছেন, আমরা দেখলাম যে তারা প্রচুর মানুষকে হত্যা করেছেন। আজকে সেই হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি, জানা খুব কঠিন হয়ে গেছে, দুঃসাধ্য একটি ব্যাপার। কারণ হাসপাতালে লাশ আসছে, হাসপাতালে রুগী আসছে, পথে মারা গেছে, হাসপাতালে মৃত অবস্থায় চলে আসছে, পাঠিয়ে দিয়েছে, হাসপাতাল ওটা রিসিভ করেনি, ওইটার পোস্টমর্টেম হয়নি। আবার রাস্তায় মারা গেছে, পুলিশ লাশ নিয়ে চলে গেছে, রাস্তায় মারা গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাশ নিয়ে গেছে, ঝামেলা, তখন কারফিউ, এইটা সেটা। ফলে প্রকৃত সংখ্যা জানার জন্য আমার একটা বক্তব্য হচ্ছে যে সরকারের উচিত একটা গণবিজ্ঞপ্তি দেয়া, গণবিজ্ঞপ্তি দিয়ে মানুষের কাছে, মিডিয়ার কাছে এবং বিভিন্ন মহলের কাছে তাদের তথ্য চাওয়া উচিত যে আপনার এলাকায় বা আপনার জানা মতে কে কে মারা গেছে, কোনো মৃত্যু সংবাদ থাকলে আমাদের জানান। এছাড়া কিন্তু প্রকৃত সংখ্যা আমরা বের করতে পারবো না। এখনও কয়েক হাজার 10-12 হাজার মানুষ চিকিৎসাধীন আছে, প্রতিদিনই আমরা দেখছি কেউ না কেউ মারা যাচ্ছে। ওই 5 তারিখ বা তার আগ পর্যন্ত গুলিতে যারা আহত ছিলেন তাদের। আরেকটা হচ্ছে এই যে 1.5 থেকে 2 লক্ষ লাইসেন্স আছে ছোট এবং মাঝারি অস্ত্রের, যেটির অধিকাংশ লাইসেন্স হোল্ডাররা হচ্ছে তৎকালীন ক্ষমতাসীন দল এবং তার আশপাশে যে দলের লোকরা ছিলেন, পার্লামেন্ট মেম্বার ছিলেন, তাদের নামে বা তাদের ড্রাইভার, পিয়ন, এদের নামে। এবং অনেক অস্ত্রই হয়তো এখন আর সন্ধান পাওয়া যাবে না, প্রকৃত হয়তো নাম ঠিকানাও পাওয়া যাবে না। এরকম একটি অবস্থায় এই অস্ত্রগুলি রয়েছে, যেটা আমাদের জননিরাপত্তার জন্য আমি মনে করি হুমকি, এবং খুব দ্রুত এটা জমা নেয়া এবং অবৈধ, এটা তো বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারে এই অস্ত্রগুলো হয়েছে, আর অবৈধ অস্ত্র যেগুলি আছে সেটাও উচিত এখন একটা তল্লাশি চালানো, যাতে সেগুলি উদ্ধার করা যায়। দেখেন এই যে প্যাটার্নে হত্যাকাণ্ডগুলি সংগঠিত হয়েছে, এটা মানবতা বিরোধী অপরাধ, এবং এই অপরাধের বিচার কিন্তু হওয়া দরকার। এই অপরাধের বিচার যদি আমরা না করতে পারি, অপরাধী শুধু আমরা মনে করছি যে একটি দল বা একটি ব্যক্তি, তা না। এই অপরাধী গ্রুপের ভিতর কিন্তু যেমন সরকারি আওয়ামী লীগ আছে, তেমন আওয়ামী লীগের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে তারাও রয়েছে, ছাত্র সংগঠন, যুব সংগঠন রয়েছে, পুলিশ প্রশাসনের লোকরা রয়েছে, র্যাবের লোকরা রয়েছে,
বিজিবির লোকরা রয়েছে, সেনাবাহিনীর লোকরাও রয়েছে। কারণ এদের প্রত্যেকের দ্বারাই কম বেশি কিন্তু দেখেন ঘুমন্ত মানুষ, ঘরের ভিতর মানুষ হত্যা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য, যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমরা মায়ানমারে যখন রোহিঙ্গাদের বিতাড়িত করা হয় তখন আমরা দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা, হেলিকপ্টার থেকে গ্রেনেড নিক্ষেপ করা, যেটি বাংলাদেশে আমরা এইবার দেখলাম। আমি খুব অবাক লাগছে যে 17 সালে রোহিঙ্গারা যখন এই দেশে আসে তাদের কাছে যখন সাক্ষাৎকার নিয়েছি, যেইভাবে ঘটনার বর্ণনা দিয়েছে ঠিক একই ঘটনা আমাদের চোখের সামনে আমাদের লোকালয়ে সংগঠিত হয়েছে। একটা হেলিকপ্টার নিয়ে অপারেশন হচ্ছে, এটা তো প্রধানমন্ত্রীর অনুমোদন ব্যতিরেকে তো হওয়ার সুযোগ নাই, কারণ তিনিও তো নিরাপত্তাহীনতায় থাকবেন যদি হেলিকপ্টার থেকে গুলি করা হয়। এটা তো টার্গেট কিলিং হয় না, এটা তো ব্যাপক মানুষের ক্ষতি করা, যারে তারে মেরে ফেলে একটা অবস্থা তৈরি করা। এবং আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বক্তব্য এবং অন্যান্যদের বক্তব্য, মানুষ মেরে হলেও দমন করো দমন করো, এই যে দমন শব্দ এবং কারফিউ দিয়ে দেখামাত্র গুলি করার যে নির্দেশনা, এগুলোর দায় কিন্তু মানে তখনকার প্রধানমন্ত্রীও দায় এড়াতে পারবেন না, তার সাথে আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তারাও এড়াতে পারবেন না। অনৈতিকভাবে যারা সুযোগ সুবিধা নিয়েছেন এবং স্বৈরাচারকে রক্ষা করার চেষ্টা করছেন, সেটা রাজনৈতিক দল হোক বা সামরিক বেসামরিক আমলারা হোক, এই দায় থেকে তারা কিন্তু এড়াতে পারবেন না। আমরা একটু আমাদের আলোচনার পূর্বেই বলে রেখেছিলাম, আরেকটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে সাম্প্রতিককালে আমরা দেখলাম সেনাবাহিনীর কাছে অনেকে আশ্রয় চেয়েছেন বলে তারা বলেছেন, এবং তাদের প্রায় সবাই আজকে দেখলাম আইএসপিআর বলছে যে তারা যার যার উদ্যোগে চলে গেছেন। আমাদের একটা জানার বিষয় হচ্ছে, কারণ এত বড় একটা মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে, গণহত্যা হয়েছে, কারা তাদের কাছে আশ্রয় চেয়েছিলেন এই তালিকাটা জনগণকে দেওয়া উচিত, কারণ আমাদের বুঝতে হবে যে এই ব্যক্তিরা আসলে কারা। জি নিশ্চয়ই। জোনাস স্যারকে আমরা বলছিলাম যে সংখ্যালঘু নিয়ে একটা বড় রাজনীতি কিন্তু আমাদের দেশে সবসময় দেখতে হবে, এবং পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু এই সংখ্যালঘু ইস্যু নিয়েই কিন্তু আমাদের উপর একটা চাপও তৈরি করে। আপনি আসলে এই সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়টা যেটা সংখ্যালঘু নিয়ে উচ্চারিত হচ্ছে, সেটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, যারা ধর্মীয় পরিচয়ের দিক থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষের চেয়ে সংখ্যায় কম, তাদের নিরাপত্তাহীনতা, তাদের নানা ধরনের বঞ্চনার অভিজ্ঞতা, এটা বাংলাদেশে যে হয়নি এটা তো কোনোভাবেই বলা যাবে না। বহু ধরনের এই ধরনের আক্রমণের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে, কিন্তু সেইটাকে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করার জায়গা তৈরি হয়েছে। যারা আক্রমণ করে তারাও রাজনৈতিক ব্যবহার করে, আবার এটার প্রতিবাদ যারা করছে তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা জায়গা আছে। বিশেষভাবে এইটাকে কেন্দ্র করে ভোট ব্যাংক ইত্যাদি ইত্যাদি এটা তৈরি করা, এবং যেহেতু এটা দক্ষিণ এশীয় ভারতবর্ষীয় প্রেক্ষাপটে এর একটা গুরুত্ব আছে, সেইটাকে এখন একটা রাজনৈতিক পুঁজি করা হয়েছে। আওয়ামী লীগের শাসনের অনেকগুলো তো এই শাসনের ভয়ঙ্কর চেহারা আছে, তার মধ্যে এইটা একটা, যে তারা এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এটাকে পলিটিক্যালি ইউজ করতে গিয়ে তারা এই হামলাগুলো সংগঠিত করার কাজেও নিজেদেরকে নিয়োজিত করছে। আচ্ছা, এইরকম অভিযোগ অনেকগুলো জায়গায় এসছে। একদিকে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে যেটার সত্যতা নেই, অন্যদিকে কিছু হামলা সংগঠিত করা হচ্ছে যাতে করে এটাকে দেখানো যায়। এই যে ভয়ঙ্কর চেহারাটা, এটা অন্য ক্ষেত্রে দেখেছি আমরা, রাজনৈতিক ক্ষেত্রে, যে এজেন্ট প্রভোকেটিয়ার দিয়ে একটা সহিংসতা তৈরি করা হচ্ছে, তারপর সেটার দায় পুরোটাই আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে তাদের উপর ক্র্যাকডাউনকে জায়েজ করা হচ্ছে। এইটা আপনি 14-15 সাল থেকে দেখুন, ধারাবাহিকভাবে এটা হয়ে এসছে। এখন তো একটা বড় মুশকিলের জায়গা যে আসলে এই যে ধরেন আমি একটা রিপোর্ট দেখলাম, সিরাজগঞ্জে যে পুলিশের উপরে হামলা, সেখানে বেঁচে যাওয়া কয়েকজন পুলিশ সদস্য বলছেন যে কারা এই হামলাটা করেছে, কারণ তারা তো এলাকায় চেনে, এবং সেইখানে সরকারি দলের অনেক লোকজন, মানে সেই সময় সরকারি দলের অনেক লোকজনের তারা ইনভলভমেন্ট দেখতে পেয়েছেন। তো তার মানে হচ্ছে এর আগেই 2 দিন আগে থেকে বলা শুরু করলো জঙ্গিরা প্রবেশ করে গেছে, অর্থাৎ একটা জঙ্গি মানে মঞ্চস্থ করে তারপরে সেইটাকে ব্যবহার করে ক্র্যাকডাউনকে জায়েজ করার জন্য চেষ্টা করা হয়েছিল, যাতে পুরো রাষ্ট্র শক্তি এমনকি সামরিক বাহিনীকেও সেখানে কাজে লাগানো যায়। এই যে এইভাবে একটা অপরাধ খালি আপনি করছেন না, অপরাধের পক্ষে এমনভাবে একটা যুক্তি তর্ক তৈরি করার জন্য এমনভাবে পুরো গল্পটা তৈরি করছেন যেখানে
সত্যের কিনারা পাওয়া খুব কঠিন। এখন বাংলাদেশে এইটা খুব অত্যন্ত স্পষ্ট যে আমরা এমন একটা দেশ চাই যেখানে সংখ্যাগুরু সংখ্যালঘু এইভাবে কোনো নাগরিকের পরিচয় হবে না। বাংলাদেশের ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়, শ্রেণীগত পরিচয় সমস্ত ভিত্তিতেই প্রত্যেকের নাগরিক মর্যাদাটা পাবেন। এটা ছিল মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিশ্রুতি, সেটা 53 বছরে প্রতিষ্ঠিত হয়নি। আমরা এই যে আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তারা এইটা প্রতিষ্ঠা করতে চায়, যাতে করে এই যে ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয় কিংবা লিঙ্গীয় পরিচয়, এইটাকে উপর হামলা করে এটাকে নিয়ে যে রাজনৈতিক ফায়দাটা তোলা, এইটাকে আমরা বন্ধ করতে পারি। সেই ক্ষেত্রে রাষ্ট্রের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ধরুন, আমরা এই আওয়ামী লীগ আমলেও যতগুলো ঘটনা ঘটছে, আওয়ামী লীগ তো দাবি করে তারা সংখ্যালঘুদের পক্ষে, তারা সেকুলার, এগুলো দাবি তারা করেছিল। কিন্তু যখন একেবারে রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনায় আমরা এই জিনিসটা দেখেছি যে আচ্ছা, আপনি তো দেখছেন যে প্রত্যেকটা ঘটনার প্যাটার্ন একই রকম। প্রথমে একটা উস্কানি ফেসবুকে তৈরি হয়, তারপর তা হামলাটা হয়। তা আপনার প্রশাসন কি করে? আপনি কেন হামলাটা হতে দিচ্ছেন? আপনার প্রশাসন যদি আমি একটা উদাহরণ দিব যে কলকাতায় ওই যে বাবরি মসজিদ ভাঙার পরে সেই সময় কলকাতায় পশ্চিমবাংলায় যে সরকার ছিলেন, তারা কিন্তু ঘোষণা করেছিলেন যে এখানে যদি কেউ দাঙ্গা বাধা দিতে আসে তাহলে তাকে একেবারে কঠোরভাবে সেটাকে নিয়ন্ত্রণ দমন করা হবে। সেইটা যখন ঘোষণা দেওয়া হয়েছে, পশ্চিমবাংলায় কিন্তু সেই রকমভাবে, যেটা পুরো অন্য ভারতে তৈরি হয়েছিল, সেই ধরনের ঘটনাটা ঘটেনি। তার মানে হচ্ছে একটা সরকার চাইলে নাগরিকের নিরাপত্তা সে নিশ্চিত করতে পারে। যারা স্বার্থান্বেষী, সুবিধাভোগী, সুযোগ সন্ধানী, তারা যে কাজগুলো করে এটা করতে বাধা দিতে আপনি পারেন। সেই বাধা দেওয়ার কাজটা কিন্তু তারা করেনি, বরং হামলা হতে দিয়েছে, তারপর নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের উপর দায় চাপিয়েছে এবং তারপরে তারা ওটা নিয়ে পলিটিক্স যত করেছে, মানুষের নিরাপত্তার কোনো খবর নাই। ফলে আজকে বাংলাদেশে এই যে রাজনীতি, এই রাজনীতির ব্যাপারে সকলের সচেতন হওয়া দরকার। কেউ যাতে ব্যবহৃত না হন সেই জায়গাটা আমাদের নিশ্চিতভাবে দেখা দরকার। এবং এমন একটা শাসন শব্দটাই তো প্রবলেম্যাটিক, রাষ্ট্র পরিচালনার নীতির মধ্যে এবং তার আইন কানুনের মধ্যে এই সুরক্ষার জায়গাটা এমনভাবে করতে হবে যে এইখানে এই ধরনের হামলা ঘটা মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, তারা এখানে জবাবদিহিতা করতে হবে। কোনো ডিসিএসপি, কোনো ইউএনওসি, কোনো প্রশাসনের কর্তা ব্যক্তি কোনো একটি ঘটনার জন্য কোনো একবার জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশে ইতিহাস পাওয়া যাবে। ওইটাই হচ্ছে মূল কারণ যে আপনি আসলে আর নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য মোটেই প্রস্তুত না, পলিটিক্স করতে চান। এইটা বাংলাদেশে বন্ধ করা দরকার। এবং এই যে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের নামে এজেন্ট দিয়ে সহিংসতা করে তার দায় চাপানো, এই যে একটা গত 15 বছরে যেগুলো আমরা দেখলাম, আমি জানি না কিভাবে এর থেকে বের হতে হবে, কিন্তু আমরা আশা রাখি আমাদের তরুণদের উপরে যে তারা এই রকম অপরাজনীতিকে প্রতিহত করবে। নিশ্চয়ই আমরা শেষ করতে চাই, একেবারে শেষ 1 মিনিট আপনার বিশ্লেষণ দিয়ে শেষ করবো আমরা। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মন্ত্রীর পদমর্যাদার লোকরা যখন বলে যে 5% শক্তি মাত্র ব্যবহার করা হয়েছে হত্যাকাণ্ডের সময়ে, বা যখন বলে ছাত্রদের এই ঐতিহাসিক বিজয়ের মধ্যে আত্মহুতির যে অবদান, সেটাকে যখন ছোট করে বলা হয় যে ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ নিছে তাই এইভাবে মৃত্যুর মুখোমুখি হতে সাহস পেয়েছে, এই ধরনের কথা যারা বলে তাদের রাজনীতি করার ক্ষেত্রে আসলে একটা নৈতিকতার প্রশ্ন এসে যায়। 1, 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিককালে যে ঘটনাগুলি ঘটেছে, আমরা তার বিপরীত একটি পজিটিভ দিক দেখেছি। সেটা হচ্ছে অতি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে খুবই অল্প সময়ের মধ্যে। আমরা সেই পজিটিভ দিকটা না দেখে আমরা বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছি, এবং বিশেষ করে ভারতের থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতীয় মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার করছে, তার মধ্য দিয়ে ঘটনাকে আবার উস্কিয়ে দেওয়ার একটা চেষ্টাও কিন্তু হচ্ছে। আমরা কোনোভাবে এই কার্ডটি যাতে কেউ না খেলতে পারে যে আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদের উপরে শুধু ধর্মীয় কারণে আক্রমণ হচ্ছে। এখানে যে ঘটনাগুলি ঘটছে তার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক। হয়তো কেউ তৎকালীন সরকারের সমর্থক ছিলেন বা নেতা ছিলেন, যিনি এলাকায় অত্যাচার নিপীড়ন করেছেন বা নানান ধরনের দাপট দেখিয়েছেন, দখলদারিত্ব করেছেন, তাদের উপর একটা আক্রমণ হতে পারে। সেইটাকে যদি আপনি দেখায় দেন যে এটা অন্য ধর্মের উপর আক্রমণ, সেটা তো আসলে সাজে না। একেবারে যে ঘটনা ঘটেনি সেটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু
তাৎক্ষণিক আমরা যেটা দেখেছি মানে আমি একটা উদাহরণ হিসেবে রাজনৈতিক বলি, দলের আমি লোকরা এটা সমর্থন করি না, কিন্তু আমি রংপুরে গিয়েছিলাম এবং সেখানে একজন কাউন্সিলর যিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, তার উপরে জনতার ক্ষুব্ধ রোষ হয়েছে এবং তাকে নিহত হয়েছেন। এটা নিশ্চয়ই এটার যে আইনগত বিষয় সেটা তো হবেই, কিন্তু তার পরিচয়টা তিনি হিন্দু ধর্মাবলম্বী সেটা চেয়ে বড় হচ্ছে যে তিনি আওয়ামী লীগের একটা অত্যন্ত কি বলে যে সন্ত্রাসী মানে ত্রাসের রাজত্ব কায়েমকারী একজন ব্যক্তি। ফলে তার ক্ষোভটা কিন্তু যতটা ধর্মের দিকে তার চেয়ে অনেক বেশি তাকে তার যে ত্রাসের রাজত্ব তিনি করেছিলেন সেটার দিকে। ফলে ওইটাকে পলিটিক্যালি ইউজ করার যে চেষ্টা দেশের ভেতরে এবং বিশেষত ভারতীয় গণমাধ্যমে দেখা যাচ্ছে, সেইটা আসলে পরিষ্কার হয়ে গেছে যে এটা আসলে আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানকে নানাভাবে কালিমালিপ্ত করার জন্য করা। জি, একেবারে শেষ করে দিচ্ছি নুনখান লিটন ভাই এবং জুনায়েদ সাকিব ভাই, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা স্বৈরাচারের যে পতন দেখেছি সেটাকে যাতে কোনোভাবেই কেউ ব্যর্থ করতে না পারে সে কারণের জন্য সকলকে মিলে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষকে মিলে কিন্তু একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেটা আজকে দুজন অতিথি আমাদেরকে উল্লেখ করলে আমরা সেই প্রত্যাশা করি আবারও যারা এই জুন হত্যাকাণ্ড যেটাকে বলা হচ্ছে সেখানে নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ফ্যাশন ভালো থাকবেন।